স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পাহানি মির্জাপুর জিরো আরে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি লতিফুল মতিন মিঠু। আপনারা জানেন যে এই অনুষ্ঠান আমরা সাধারণত চলমান বিভিন্ন বিষয়, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তবে একটি বিষয় আমরা নির্ধারণ করে থাকি, আজকেও তেমন একটি বিষয় নির্ধারণ করেছি, বাংলাদেশ ও আন্তর্জাতিক কূটনীতি। এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার বামে আছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার। আপনাকে জিরো আরে স্বাগত জানাচ্ছি। একই সাথে আছেন উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষণ। আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব। তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান সংবাদ শিরোনামগুলো দেখে আসি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া গণতন্ত্রে উত্তরণের বিজয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দায়িত্ব পালনের নজির আছে। ৭১-এর হত্যাকারীদের ক্ষমা করা যায় না, মন্তব্য মির্জা ফখরুলের। জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি। আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। আগের দামই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকরা। দাম বৃদ্ধির প্রতিবাদে জামাতের বিক্ষোভ। ৮ দিনের শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার। এবং সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল মূল্যস্ফীতির চাপ বাড়াবে বলছে সিপিডি। বাজেটে ঘাটতি ব্যবস্থাপনার কৌশল বের করার পরামর্শ। প্রিয় দর্শক, এতক্ষণ প্রধান শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা আজকে যে অবস্থানে আছি, নিঃসন্দেহে একটি গৌরবের দিনে আমরা অবস্থান করছি, একটি বিজয়ে আছি। বাংলাদেশ এখন গ্লোবাল স্টেজে। এমন একটা বিষয়, ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যিনি জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি নিয়োজিত হয়েছেন, এই গর্বের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমে জানতে চাচ্ছি জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে, যে আজকের যে আমাদের গর্বের দিন, গৌরবের দিন এবং বিশ্ব মঞ্চে আমাদের একটি অবস্থান তৈরি হলো, সেটাকে কেমনভাবে আপনি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার ভালো লাগে কি জানেন, যে এই ধরনের যখন একটা ঘটনা ঘটে, অর্জন, বাংলাদেশের একটা অর্জন যখন হয়, যেমন মনে করুন যদি আমরা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বা ইন্ডিয়ার মতো দেশকে যদি ক্রিকেটে হারিয়ে দেই বা এই ধরনের যে বড় ঘটনা, তখন আমার তো মনে হয় বাংলাদেশের দলমত নির্বিশেষে, অবস্থান নির্বিশেষে, আপনার ধনী গরিব সবাই ভীষণ উৎফুল্ল হয়। হয়তো কারো একটু ইন্টারেস্ট বেশি থাকে, সে বেশি আনন্দিত হয়, কারো একটু কম থাকে, তবু তার যে মন খারাপ থাকে তা না, খুশি সবাই হয়। কারো হয়তো বাংলাদেশের উপরে বিভিন্ন কারণে ক্ষোভ থাকতে পারে, ব্যক্তিগত কারণে, সো হোয়াট। কিন্তু জাতি হিসাবে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে যখন আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে এই ধরনের অর্জন হয়, তখন সবাই খুশি হয়। আমি নিশ্চয়ই খুশি হয়েছি। তবে একটা বিষয় কি, আমরা কিন্তু কারো দানে এই সমস্ত পদ পাই নাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এমন নয় যে আচ্ছা ঠিক আছে দয়া করে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো, নাথিং অফ দি কাইন্ড। অথবা যে এবার তো বাংলাদেশের বা ওই রিজিয়নের এদেরকে দেওয়া দরকার, পাওয়া উচিত এমন এমন কিছু না, যোগ্যতা হিসাবেই দেওয়া, এবং ৯৯ ভোটে। এবং এটাতে খুশি হওয়ার এবং অনুপ্রাণিত হওয়ার যথেষ্ট কারণ আছে। তো অনুপ্রাণিত কথাটা যখন আমি বলছি, তখন একটা কথা আমি একটু জোর দিয়ে বলতে চাই এবং আশা করি এই কথাটাকে সবাই একটু মূল্য দিবেন। সেটা হচ্ছে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা ভবিষ্যতে এই জাতির হাল ধরবে। যেমন আমার ব্যক্তিগতভাবে সময় শেষ হয়ে গেছে, হাল নামিয়ে এখন গিয়ে বাড়িতে গিয়ে ঘুমানোর সময়। কিন্তু যারা আসছে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ডক্টর খলিলুর রহমান এই ধরনের দৃষ্টান্তগুলো অনুসরণ করবেন এবং বাংলাদেশকে এই ধরনের অবস্থানে পদার্পণ করবেন, হ্যাঁ, এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং দেখেন তাতে এই দেশটা অর্থনৈতিক দিক থেকে যতই গরিব হোক না কেন, বা আমাদের
আভ্যন্তরীণ হয়তো অনেক আমাদের সমস্যা রয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং ওই অভ্যন্তরীণ সমস্যা যেগুলো, সেটা অর্থনৈতিকই হোক, রাজনৈতিক হোক বা আইনশৃঙ্খলাজনিত কারণেই হোক, সব দেশেরই কম বেশি আছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে, কেউ বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমরা একেবারে ধোয়া তুলসী পাতা একদম, কিংবা ড্রাই ওয়াশ করা তুলসী পাতা একদম দুপার বাড়ি থেকে আনা হয়েছে। নো, সবারই সমস্যা আছে কম বেশি, কিন্তু বিশ্বমঞ্চে অবদান রাখাটি রাইট। আর এই যে বললাম যে সকলের সমস্যা আছে, তখন আমি সবসময় একটা কথা বলি যে দেখো, সমস্যা যখন বলি আমরা সমস্যা আছে সবার, তুলনাটা এইভাবে করতে হবে যে আমার সমস্যা কি কি কারণে হয়। 1 নম্বর, আমার আয়তন এতটুকু আর আমার লোক সংখ্যা এতখানি, ঠিক আছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি তো আছেই। সর্বোপরি আমরা 200-250 বছর পরাধীন ছিলাম, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ছিলাম। ব্রিটিশ আমলেও এবং পরে পাকিস্তানি আমলে তো বঞ্চনার মধ্যে দিয়ে যাদের জীবন গড়ে উঠেছে, তার কাছ থেকে এর চেয়ে বেশি। তবুও আমি বলবো 50-52 বছরে যেটুকু হয়েছে একেবারে অর্জন খারাপ নয়, এবং আশা করি আরও ভবিষ্যতে আরও ভালো হবে। এইখানেই আমার দাবি এবং আমার প্রত্যাশা, নবীন প্রজন্ম দেশকে জানেন, দেশকে ভালোবাসুন এবং দেশের জন্য কিছু করে আপনারা আরও উপরে নিয়ে চলে যান। আমরা যখন এই দুনিয়াতে থাকবো না, আমি আমাদের মতো বয়সে যারা আর কি, তখন যেন আমরা পরপার থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি বা আমরা আনন্দিত হতে পারি যে আমাদের পরবর্তী প্রজন্ম আমার প্রাণপ্রিয় দেশটাকে কোথায় নিয়ে গেছে। দারুণ 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 বলছিলেন। আমি যদি উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে জানতে চাই, যে কথাটি বলছিলেন যে একটি দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মের কাছে, এবং এটি একটি বীজ বপনের মতো, যেন আগামী প্রজন্ম এটাকে অনুসরণ করে তারা স্ব ক্ষেত্রে বিশ্বের দরবারে যেন তারা সমাদৃত হতে পারে, আগামী সময়ে বিশ্বের দরবারে তারা আলোকিত হতে পারে। পরবর্তী প্রজন্মকে নিয়ে আপনার ধারণা কি? আজকের এই বিজয়, আজকের যে অর্জন এবং পরবর্তী প্রজন্মের যে সমন্বয় কেমন দেখছেন? ধন্যবাদ। আমি আশাবাদী মানুষ। স্যার যেরকম আশার কথা শোনালেন, আমি একমত পোষণ করি বলবো। তার আগে একটু আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে চাই এই নবনির্বাচিত সভাপতিকে, যিনি ওনাকে এবং শেষে সরকার এবং বিশেষ করে সরকার প্রধানকে যিনি নমিনেট করেছেন তাকে এমন একটি প্রতিযোগিতা অবতীর্ণ হতে, এবং উনি সেখান থেকে বিজয়ী হয়ে ফিরে এসছেন। উনি 99 ভোট পেয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী 91 ভোট, 8 ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে, এবং 193টি সদস্য দেশ ভোট দিয়েছেন, গোপন ভোট যেটা বলা হয়, সেখানে বিজয়ী হয়েছেন। তো এটা নিঃসন্দেহে একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। আমি তো মনে করি যে উনি একটা দৃষ্টান্ত শুধু নয়, আগামী প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা উৎস হতে পারে, উৎস হয়ে থাকবেন যে হ্যাঁ, আমরাও যদি এরকম পথ অনুসরণ করি, আমরা একদিন বিশ্ব দরবারে গিয়ে দায়িত্ব পালন করতে পারবো, দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আজকে আপনি দেখেন, এটাকে আঙ্গা বলে আর কি, মানে জাতিসংঘ সাধারণ সভা যেটা আর কি, সেটাকে আমি খুব সিম্পলিফাই করে যদি বলি যে বিশ্ব সভার সংসদের উনি স্পিকার, ঠিক আছে। সো এই বিশ্বে এখন বাংলাদেশকে আমরা, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে চেনেন, কিন্তু আমার মনে হয় আজকের পরে নতুন করে চিনতে শুরু করেছেন বাংলাদেশকে, যে বাংলাদেশের একজন নাগরিক প্রতিনিধিত্ব করছে বিশ্ব সভায়। শুধু প্রতিনিধিত্ব না, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি যদি মনে করি যে ঠিকভাবে বুঝে থাকি যে তার দায়িত্বটা কিন্তু এখন আর, মানে বর্তমান সভাপতি যেটা বলেছেন ওনার সম্পর্কে, এটা নোমরে অর্নামেন্টাল পোস্ট বা শুধু কূটনৈতিক পোস্ট না। উনি হয়তো প্রশাসনিক ক্ষমতা নেই, উনি হয়তো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু ওনার যে দায়িত্বটা আছে সেটা কিন্তু বৃহৎ আঙ্গিকে কিন্তু দায়িত্বটা পালন করতে হবে। কাজেই উনি যখন ওনার দায়িত্ব পালন করা শুরু করবেন, উনি বিভিন্ন মিডিয়াতে আসবেন, পুরো বিশ্ব মিডিয়াতে ওনাকে দেখা যাবে। আমি মনে করি যে এই প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম সেটা দেখবেন, অনুপ্রাণিত হবে, শিখবে, উৎসাহিত হবে যে ঠিক আছে, আমরাও এই বিশ্ব দরবারে কীভাবে যেতে পারি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা প্রতিনিধিত্ব করছে, আপনি বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, কিন্তু এত ব্যাপকভাবে
যাকে পুরো বিশ্ব দেখবে, বিশ্ব শুনবে তার কথা। শুনবে। একটা বিষয় আমার জানার ইচ্ছা ছিল যে পুরো বিশ্বই বিশেষ করে জাতিসংঘ সহ গোটা বিশ্বের যুদ্ধ, পররাষ্ট্রনীতিতে এক ধরনের চ্যুত বিচ্যুতি ঘটছে, মানবাধিকার দারুণভাবে লঙ্ঘিত হচ্ছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য তার নিঃসন্দেহে তার তো প্রায় দীর্ঘ, আমি যতটুকু মনে করি যে 25 বছরের অভিজ্ঞতা বা তারও অধিক, কেমন মনে করছেন? ওনার একটা অ্যাডভান্টেজ হলো যে উনি জাতিসংঘে দীর্ঘদিন ধরে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। তারপরে আমাদের বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় উনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ ছিলেন কিছুদিন, হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আছেন। তো ওনার কূটনৈতিক অভিজ্ঞতা কিংবা ওনার যে বৈচিত্র্যময় কেরিয়ার, সেখানে আমি আশাবাদী উনি ভালো করবেন, এক নম্বর। দ্বিতীয়ত হলো জাতিসংঘে যারা দায়িত্বরত আছেন তাদের অনেকের সাথে তার ব্যক্তিগত জানাশোনা আছে এবং উনি অনেক গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালন করেছেন, কাজে ওনার জন্য একটু সহজ হবে। বা চ্যালেঞ্জ যেটা রয়েছে, আমি ওনার ব্যাপারে না, এখন বর্তমান সভাপতির বক্তব্য অনুযায়ী আমি বলতে চাই, যিনি ওনাকে দায়িত্ব ভার অর্পণ করে যাবেন, উনি কিন্তু বলেছেন যে সামনে উনি যে সময়টা দায়িত্ব নিয়েছেন এটা ভেরি চ্যালেঞ্জিং টাইম। চ্যালেঞ্জিং টাইম এই জন্য 31শে ডিসেম্বর কিন্তু মহাসচিব পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে, নতুন মহাসচিব আসবেন। দ্বিতীয়ত হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, যদিও যুদ্ধ বিগ্রহের বিষয়টা নিরাপত্তা পরিষদের দায়িত্ব, কিন্তু কোনো কারণে যদি ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ, এটা কিন্তু অটোমেটিক্যালি সাধারণ সভায় চলে আসে, যদিও এটা রেয়ার কেস। দ্বিতীয়ত আপনি দেখেন যে শান্তিরক্ষী বাহিনী এটা ম্যান্ডেট নিরাপত্তা পরিষদ দিল, বাজেট কিন্তু পরিচালিত হয় সাধারণ সভায়, কাজে দায়িত্ব কিন্তু ব্যাপক রয়েছে। এবং আমি আশাবাদী উনি এই চ্যালেঞ্জগুলো উতরে আসতে পারবেন এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবেন আরও ব্যাপকভাবে। জনাব মোফাজ্জল করিম, উনি দীর্ঘ সময় জাতিসংঘে দায়িত্ব পালন করেছেন, আপনিও মন্ত্রণালয়ে ছিলেন। বিগত আমার যদি ভুল না হয়ে থাকে 1986 সালে এমনই একটি বিষয় হয়েছিল, তৎকালীন সম্ভবত উনি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তো এই যে দীর্ঘ গ্যাপ, এই গ্যাপটা আমরা আন্তর্জাতিক বা জাতিসংঘে অবদান রাখতে পারিনি, এবং তখনকার সে দায়িত্ব পালন এবং এখনকার দায়িত্ব পালনে কেমন মনে করছেন, সে সময়টা কেমন ছিল? হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব যখন অত্যন্ত দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, নিষ্কলুষ একজন মানুষ ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। তাকে আমরা এক ডাকে বাংলাদেশ সবাই জানতো, চিনত। তো তার একজন উত্তরসূরি, বয়সেও কম, এবং যিনি আমরা সবাই তার শুভকামনা করি, কিন্তু তাকে আমরা তার কাজকর্মের মাধ্যমে আমরা জানতাম না বা চিনি না। আমরা আশা করছি তিনি একজন অত্যন্ত যোগ্য প্রতিনিধি হবেন বাংলাদেশকে, এবং নিশ্চয়ই তাকে বিচার করা হয়েছে তার যোগ্যতা। আর যেহেতু তিনি জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিন ছিলেন, মোটামুটি তার একটা, আমরা দেশে হয়তো আমরা খুব ভালো করে তাকে পাইনি বা দেখিনি, তার পরিচয় পাইনি, কিন্তু ওরা যারা তাকে এখানে নির্বাচিত করেছে তারা কিন্তু তাকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তো আমরা খুশি যে একজন যোগ্য লোকই আমাদের প্রতিনিধি হিসাবে গেছেন, এবং আমাদের তো গর্ব করার মতো খুব একটা বেশ কিছু নাই। তো এই ধরনের যারা পার্সোনালিটি, যারা উপরে উঠেন, তাদের কাছ থেকে আমরা আশা করব যে আমাদের দেশের মুখ আরও উজ্জ্বল হবে। আর আমি যেটা সবসময় গুরুত্ব দিই, যেটা আর কি, যে আদর্শ হিসাবে যাদেরকে অনুসরণ করা যায়, যাদেরকে পরবর্তী প্রজন্ম অনুসরণ করবে, তারা যখন কোথাও উচ্চ পদে যান তখন আমাদের খুব ভাল লাগে, আনন্দে বুকটা ভরে ওঠে। তো উনি একজন সেরকম ব্যক্তি আর কি। নিঃসন্দেহে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী, এই দুই দায়িত্ব উনি বলেছেন যে এরকম দুই পদে দায়িত্বের নজিরও আছে। আমরা যতটুকু জানি যে সাউথ আফ্রিকার এরকম একটি নজির আছে। এই দুই দায়িত্ব পালনের ক্ষেত্রে কি স্বচ্ছ ধারণা আমরা আজকে পেলাম যে দুই দায়িত্ব পালনের নজির আছে, তার মানে উনি কি থাকছেন, বা তাতে কি কোনো কাজের হতে পারে? না,
ওনার বক্তব্য থেকে এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে যে উনি হয়তো লিয়েন বা ছুটি নিয়ে 1 বছর দায়িত্ব পালন করবে, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর পদটা ধরে রাখতে পারেন আর কি। এখন উনি যদি শারীরিকভাবে অনুপস্থিত থেকে ছুটিতে নিউ ইয়র্কে থাকেন, তো এখানে দায়িত্ব দেওয়ার জন্য আমার মনে হয় যে, আমি জানি না এটাতে এই সরকারের কোনো পরিকল্পনা ছিল কিনা, ওই মন্ত্রণালয়ে আরও 2 জন আছেন, একজন পররাষ্ট্র উপদেষ্টা, একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা আর এই আপনার যোগাযোগ ব্যবস্থার এই আধুনিক যুগে আপনার যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো আলোচনা যখন তখন ওনার সাথে করতে পারবেন। বাট ফাইনালি কি হবে এটা এখনো দেখার বিষয়। সরকার হয়তো পুরো তার ফাইনাল সিদ্ধান্তটা এখনো দেয়নি, দেখা যাক। বাট ওনার কথার ইঙ্গিতে মনে হলেন যে উনি হয়তো দুটো একসাথে কন্টিনিউ করবেন। আপনি বর্তমান সরকারের কথা বললেন, তাহলে বর্তমান সরকারের নেতৃত্ব এবং সাধারণ অধিবেশনের সভাপতি, এই নেতৃত্বের সাথে সাধারণ পরিষদের নেতৃত্বে চলে যাওয়া, তাহলে এই দেশের প্রধান তারেক রহমান, তার অবদান কতটুকু মনে করছেন? সময়কালটাও তো প্রায় 3 মাস। তার মানে আমরা কি এই রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রপ্রধানও একটি ভালো অবস্থানে চলে গেলেন? কেউ কেউ বলছেন যে যোগসূত্র আছে, এই পথটিকে সহজ করেছে, এমনও কথা কেউ কেউ বলছেন। না, এখানে তো কূটনৈতিক একটা বিজয় আমাদের হয়েছেই। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কি, যে উনি দায়িত্ব পালন করেছেন লিটল মোর দেন 3 মান্থস। এই অল্প সময়ে লবিং করা, সবাইকে ম্যানেজ করা, সবাইকে কনভিন্স করা, এটা কিন্তু একটা বিশাল সাফল্য। এটাও সাফল্য, ঠিক আছে, বিশাল সাফল্য। এটা খলিলুর রহমান সাহেব, এবং পাশাপাশি আমি সরকারকে ধন্যবাদ, বিশেষ করে সরকার প্রধানকে দিলাম, উনি নমিনেট করেছেন তাকে। এখন আপনি দেখেন যে উনি যখন সাধারণ সভার সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন, একজন বাংলাদেশি, এবং আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্ভবত 25 সেপ্টেম্বরে যে বার্ষিক অধিবেশনটা হয়, প্রধানমন্ত্রী এবং তার যারা ইন্টারেস্ট থাকে তারা যায় ওখানে। সো এইটাও হবে প্রধানমন্ত্রীর জন্য প্রথম অধিবেশন তার হোল লাইফে, যেহেতু উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমার মনে হয় যোগসূত্র এবং সেখানকার উপস্থিতি সব কিছুই খুব একটু সহজতর হবে এবং খুব ইফেক্টিভ হতে পারে আর কি। এবং যেহেতু বাংলাদেশি একজন নাগরিক এই সভার সভাপতিত্ব করবে, তো নিঃসন্দেহে সকলের দৃষ্টি কিন্তু বাংলাদেশের প্রতি কিছু নিবন্ধিত থাকার সম্ভাবনা বেশি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিশ্ব দরবারে আমাদের দেশটা কিন্তু নতুনভাবেই উপস্থাপিত হবে, এবং হুইচ ইজ এ ভেরি পজিটিভ, হুইচ উইল গিভ এ ভেরি পজিটিভ ভাইব, আমার কাছে মনে হয় আর কি। আমি এখানে জি, আপনি বলুন। যোগ করতে চাই, এটা তো এক ধরনের দ্বৈত দায়িত্ব হবে আর কি। একটা দ্বৈত দায়িত্ব, যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবার এত বড় একটা দায়িত্ব, জাতিসংঘের একটা দায়িত্ব পালন করা। এটা আমার ব্যক্তিগত মত, এটা ডিসাইড করবেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, উনি দেখবেন এটা সম্ভব কিনা, কারণ আফটার অল ডিসিশন মেকার তো হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সাজেশন দিতে পারি, দেশবাসী দিতে পারে, বা যে কোনো কেউ দিতে পারে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, বোধ হয় তাকে ওই একক দায়িত্ব ওখানে পালন করতে দেওয়া উচিত। তাতে করে তিনি যে সময়টুকু ওখানে দেবেন, তার দক্ষতা, তার অভিজ্ঞতা যেটুকু, তাতে করে বাংলাদেশের সুনামটা আরও বৃদ্ধি পাবে। আর একই সঙ্গে এট দি সেম টাইম দেশের যে দায়িত্ব, যেটা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, সেটাও কোনো অংশে সাফার করবে না। আমরা যতই বলি না কেন, দ্বৈত দায়িত্ব যেটা আর কি, এটা তো এমন না যে এখানে 2টা মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয় 2টার দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে, তা তো নয়। এক জায়গায় থেকেই আর কি কাছে, এটা 2 জায়গায়। তো এটা বোধহয় খুব সম্ভব, আমার ব্যক্তিগত ধারণা। মত তো বলতে পারি না এখানে, মত বলাটা ঠিক হবে না। এটা একটা ধারণা যে বোধহয় খুব শিগগিরই তাকে মানে পুরোপুরি দায়িত্ব ওখানে ঠিক আছে। যে আপনি যেটা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, এদেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা, আমরা যেমন প্রাপ্তিও আছে, অর্জন আছে, তেমন কিছু অনর্জনও থেকে যায়। কিছু বিচ্ছিন্ন ঘটনা বিশ্বের কাছে অনেক সময় আমরা হয়তো ছোট হয়ে যেতে পারি, এমন বিষয়ে আমি একটা বিরতি নিয়ে আসি, তারপরে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আরে। যেমনটি বলছিলেন যে আমরা দেশের ভেতরের অনেক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাগুলো অনেক সময় বিশ্ব দরবারে হয়তো আমরা ছোট হয়ে যাই। তো আমরা এই অবস্থানে থেকে কি আমরা এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবো, বা কি ধরনের আশা করছেন যে তার প্রভাব আমাদের দেশীয় রাজনৈতিক অঙ্গনে বা অর্থনৈতিক অঙ্গনে বা রোহিঙ্গার সমস্যা সমাধানে কতটুকু ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আমি ওই বক্তব্য যাওয়ার আগে একটু আমি স্যারের সাথে একমত পোষণ করে আমারও একটা মতামত জানাতে চাই। এই যে দ্বৈত দায়িত্বে যে ইঙ্গিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমার মনে হয় ফাইনালি উনি একক দায়িত্বেই চলে যাবেন, আমার ধারণা আর কি, এবং সেটা বোধহয় ভালো হবে আর কি, যে সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আপনি যে প্রশ্নটা করলেন, প্রভাব, ভুল ভ্রান্তি সংশোধন না করার কোনো বিকল্প তো নেই। ভুল তো হয়েছে, অতীত হয়েছে, ছোটোখাটো ভুল হচ্ছে, সেই ভুলগুলো সংশোধন করে এখন মনে করেন যে প্রভাবটা পড়বে আমাদের সবার উপরে, যে উনি যেহেতু বাংলাদেশি, পুরো বিশ্ব জানবেন যে বাংলাদেশ নামে একটা দেশ আছে, সেই দেশে একজন নাগরিক এই ঘটনাটি ঘটনা ঘটিয়েছে। কাজে এই বাংলাদেশে যখন ছোটোখাটো কিংবা বড় কোনো ভুল ভ্রান্তি হয়, তখন এটা বোধহয় বর্তমানের চেয়ে আরও একটু বেশি ব্যাপ্তি ছড়াবে। কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রত্যেককেই, বর্তমান সরকারকে, বিশেষ করে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। রাইট, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক। আপনার মনে আছে কি জানি না, আমি খুব অবাক হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কিন্তু একবার বলেছিলেন যে মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গিয়ে যে আগামী ঈদ তারা দেশে গিয়ে করবে। আমরা আশাবাদী হয়েছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম, কারণ ওনার ওই স্ট্রেচারের একজন মানুষ যখন বলে সঙ্গে তার পাশে যখন জাতিসংঘের মহাসচিব থাকেন, তখন আমাদের অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। এবং ওই সমস্যার সমাধানের জন্য কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিলেন। কাজে হি ইজ ভেরি মাচ ইনটু ইট, হি ইজ অ্যাবসলিউটলি ইনভলভ উইথ দিস অ্যাফেয়ার। তা আমি মনে করি যে উনি এখন ওখানে বসে, কিন্তু উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন, মানে নির্বাচিত হওয়ার আগে যে একটা বক্তব্য দিতে উনি 6টা পয়েন্ট উল্লেখ করেছেন: শান্তি, সকল জন ন্যায় বিচার, অভিবাসী শরণার্থীদের প্রত্যাবর্তন কিংবা তাদের দেখভাল করা, ডিজিটাল গভর্নেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে আপনার এই যে বিজ্ঞান ও প্রযুক্তি, রাইট, এইসব ব্যাপারে 6টি বিষয়ে উল্লেখ করেছেন উনি। তার মধ্যে রোহিঙ্গা তো একটা বিরাট সমস্যা। পৃথিবীতে মনে হয় এই মুহূর্তে এত বড় কি বলে, এবং ক্ষুদ্র এই ক্ষুদ্র দেশে এত সমাবেশ নেই। কাজে ওটা এখন ওনার কিন্তু দায়িত্ব রয়ে গেছে, মানে উনি এখনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, এবং এটা একটা কূটনৈতিক দায়িত্ব। এখন এখান থেকে উনি বিশ্ব কূটনীতিতে চলে গেছেন। কাজেই ওনার এই দায়িত্বটা যদি উনি সফলভাবে পালন করতে পারে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ ফর হিম, যেটা সামনের দিনগুলোতে আসছে আর কি। তা আমি আশা করি উনি এটাকে অ্যাড্রেস করবেন, ওখানে বসে অ্যাড্রেস করবেন, কারণ এটি একটা সংস্থা যেখানে এই বিষয়গুলো আলোচনা হয়, সমাধানের পথ খুঁজে নেয় আর কি। তো আমি আশাবাদী এটা উনি করতে পারলে আমাদের দেশের সম্মান বাড়বে, ওনার মুখ উজ্জ্বল হবে, ওনার সফলতার গল্পে আরেকটা নতুন পালক যোগ হবে। তো এই বিষয়গুলোর দিকে ওনাকে আমার মনে হয় উনি গুরুত্ব দেবেন বলে আমি আশাবাদী। এবং এই যে জটিলতাটা লেগে আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন সমস্যা নিয়ে, এটা বিশ্বের যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে এই ডিপ্লোম্যাটিক জোনে বা এই ডিপ্লোমেসিতে, তাদের সাথে নিশ্চয়ই উনি বসে কথা বলবেন। এখন ওনার কিন্তু অ্যাক্সেসটা আরও বেশি বেড়ে গেছে, উনি চাইলেই কিন্তু যে কোনো সংস্থার, যে কোনো দেশের যে কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সহজ হবে আর কি। তো আমি আশাবাদী যে উনি এই দিকটা আরও গুরুত্ব সহকারে দেখবেন। কেমন দেখছেন আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আমাদের কি আরও বেশি সমৃদ্ধি লাভ করার পথে আমরা এগিয়ে যাব? এই মুহূর্তে অন্তত আমরা পিছিয়ে যাব না, এটা পিছিয়ে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় আরো এগিয়ে গেলাম। অন্তর্বর্তীকালীন সরকার যেটা, সেটাই অন্তরেই থাকা ভালো, বাইরে নিয়ে আসার দরকার নেই। কারণ তাদের প্রথম থেকেই যেটা তাদের একটা খেয়াল থাকে, আমি লক্ষ্য করে দেখেছি কয়েকটা কেরিয়ারের মধ্যে, তো অনেক সরকার দেখছি অন্তর্বর্তী সরকার, তাদের থাকে যে কি আর কয়দিন বাকি, আর কয়দিন বাকি, ওই চলে তো যাবো, মানে এটা তাড়াহুড়ার একটা ব্যাপার থাকে তাদের। আর তাদের যেটা প্রায়োরিটি, সেটা ঠিক ন্যাশনাল প্রায়োরিটির সঙ্গে সবসময় মিলে না। কিন্তু একটা বিষয় যে আমাকে যদি 1 মিনিট সময় দেওয়া হয়, যে এই যে আমাদের হামের যে চরমভাবে একটা
সময় গেলেন এবং সেই সময় ইউনিসেফ দফায় দফায় কিসের করেছিলেন সময়? হাম হাম হামের, তো ইউনিসেফ বারবার বলা সত্ত্বেও হামের টিকা ক্রয়ের ব্যাপারে যে জটিলতা, তার মানে কি হলো, আন্তর্জাতিক সম্পর্কের তো একটা ঘাটতি থেকেই গেছিল সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ আপনি বললেন অন্তরের বিষয়। তা আমি বলছি যে এমন অবস্থা থেকে আমরা তাহলে নিশ্চিত যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হচ্ছে। আপনি একটা সুন্দর উদাহরণ দিলেন হামের, হ্যাঁ, হামের ব্যাপারটা। জি। আমি অবশ্য প্রথম শুনেছিলাম বোধহয় আম বলতেছেন। এখন তো আমের season। যাই হোক, ঠিক আছে, আমেরই সময় এখন, না, ঠিক চাঁপাই আছে, নবাবগঞ্জে তা এখন ব্যাপক। হামের যে কথাটা বলেছেন না, খুব সুন্দর এক্সাম্পল। জি, এক্সাম্পল কি জন্য খুব সুন্দর, যে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্যার। এই টিকা দেওয়ার ব্যাপারটা, যেমন ফর এক্সাম্পল এখানে কোনো ল্যাপস হতে পারে না, হতে পারে না। হতে দেওয়া উচিত না। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন, অতএব শুধু তারা তাদের নিজেদের অন্তরের দিকে তাকিয়ে থাকা ছাড়া এর বাইরে তারা কিছু খেয়াল করেন নাই। আল্লাহ তাদের ভালো করুন এবং আশা করি জাতি যার খেসারত আমরা দিচ্ছি আজকে 600 হ্যাঁ, চলে exactly. গেল, 605 বোধহয় Right. ছোট তো ছোট। এখন এই সরকার, এটা বর্তমান সরকার যেটা আর কি, নির্বাচিত একটা পুরোপুরি সরকার, পুরো টার্মের জন্যই আশা করি তাদের আমরা সাফল্য কামনা করি, এবং তাদের যে সমস্ত মানে আমরা দেখব যে কোথাও কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়, সেগুলা অকুত ভয়ে কোনো রকম তোষামোদি না করে এগুলো পয়েন্ট আউট করা উচিত। আমাদের তোষামোদি কথাটা আমি এই জন্যে আনছি, আমাদের জাতিগতভাবে একটা ব্যারামে আমরা ভুগি, একটা অসুখে আমরা ভুগি। সেটা কি? সেটা হচ্ছে তোষামোদ। এটা বাংলাদেশের এবং বাঙালি জাতির একটা বহু পুরানা জন্মগত বলা যেতে পারে, যে বা জাতিগত একটা, জন্মগত না, জাতিগত একটা অসুখ, একটা রোগ। সেটা কি? ওই চাটুকারিতা। চাটুকারিতা। হ্যাঁ, চাটুকারিতা করো, ঠিক আছে, করার দরকার হয়তো পড়তে পারে, কিন্তু যেখানে যাকে তুমি যার চাটুকারিতা করছো, সে বেচারা যদি জেনে শুনে দেখা যাচ্ছে তার হাতের মধ্যে ছুরি ঘষতেছে, আর তুমি তখন বলতেছো স্যার খুব ভালো লাগছে আপনার সুন্দর, দাঁড়ান স্যার আমি একটা ছবি তুলে নেই, তাহলে তো আর হবে না। এখন চাটুকারিতার সীমা থাকা উচিত। তো আশা করি এগুলো সব দিকে আমরা করে আমাদের বর্তমান যেটা সবসময় মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন নয়, নির্বাচিত একটা একটি সরকার, সরকার। এবং এই নির্বাচিত সরকার তাদের যে ধ্যান ধারণা, সেটা এখন পর্যন্ত এবং এই নির্বাচিত সরকারের আমলে এমন একটি অর্জন আমাদের হলো। অর্জন একটা হলো। দারুণ। এবং সেই জন্যে আমি বলছি আমাদের সকলের উচিত এই নির্বাচিত সরকারকে সহায়তা করা এবং তাদের সাফল্য যাতে নিশ্চিত অব্যাহত হয়। থাকে। হ্যাঁ, সেটাই করা আর কি। আজ কূটনৈতিক সম্পর্কের কথা বলছি, বাট আজকে চাঁপাইনবাবগঞ্জে গমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্তে ভারত থেকে প্রায় 28 জন বাংলাদেশকে জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টা করেছে, এবং আপনি তো নিশ্চয়ই অবগত যে বিজিবি তাতে কঠোর অবস্থান আছে এবং সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই যে কূটনৈতিক সম্পর্কের একটু চ্যুতি ঘটলো, মমতা ব্যানার্জি হাদি হত্যা নিয়ে একটি কথা বলে আবার তুলকালাম মানে ঘটনাটি ঘটলো, এখনও এসব ছোট ছোট বিষয়গুলোকে নিয়েই যেন ইন্টারনালি আছে, কিন্তু যখন আমরা জাতিসংঘে চলে যাচ্ছি আগামী 8 সেপ্টেম্বর, বোধহয় না 8 সেপ্টেম্বর, তখন এই বিষয়গুলো কিন্তু আরও বড় ইস্যু হবে। তা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কি নড়বড়ে, না আরও বেশি মজবুত হবে এই জাতিসংঘের এই দায়িত্বটা পালনের পরে? ধন্যবাদ। আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে স্যারের একটা বিষয়, তোষামোদী শব্দ নিয়ে একটা কথা বলি। আজকে খুব অবাক নেত্রে আমি দেখেছি, সম্ভবত কুমিল্লা মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন, উনি যেখানেই যান খাবার পরীক্ষা করে দেখেন কেমন, তো উনি চামচে করে ডালনার ঝোল যেন নিচ্ছিলেন, ফু দিচ্ছিলেন, পাশে দাঁড়ানো এক ডাক্তার সাহেব ফু দিচ্ছিলেন সেখানে ঠান্ডা করার জন্য। আমি জানি না, এটা বোধহয় অভ্যাসগত একটা মানে মজ্জাগত অভ্যাস হয়ে গেছে এই তোষামোদী জিনিসটা, কিংবা উপরোক্ত ব্যক্তিদেরকে খুশি করানো, না ফ্রম দি প্রফেশনাল গাইজ এগুলো আসলে আমরা আশা করি না। হ্যাঁ, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সরকারি চাকরিজীবী যারা আছেন বলেন, তো এগুলো করলে হয় কি, ধীরে ধীরে পুরো সিস্টেমটা ভেঙে পড়ে, ভেঙে পড়েছে। কি করেছিলেন পাশে থেকে ফু দিয়েছে মন্ত্রী মহোদয় খাবারের ঝোল নিয়ে গরম ছিল, ফু দিচ্ছিলেন, ওনার পাশে দাঁড়ানো এক ডাক্তার, সে তার আগে গিয়ে সেটা ফু দিয়ে দিচ্ছেন ঠান্ডা করার জন্য।
অ্যান্ড ইট কিম ইন দ্য নিউজ পেপার, টিভিতে ভিডিও দেখে আমি নিজে লজ্জা পেয়ে গেছি যে তোষামোদীর তো একটা মানে, হ্যাঁ উনি হয়তো বলবেন যে উনি এজ এ গুড জেস্টার এটা করেছেন, বাট এটা কি ওনার পক্ষে এটা করা মানে মানায়? এপিটম অফ সাইকোফেন্সি। সো এই যে সিস্টেমগুলো ভেঙে যায়, সিস্টেমটা কিন্তু আমরাই ভাঙি যারা আমরা সরকারি দায়িত্ব পালন করি। এই তোষামোদী করতে গিয়ে একটা সময় দেখবেন যে আপনি তোষামোদী পছন্দই করেন না, কিন্তু একটা পয়েন্টে কিন্তু আপনিও পছন্দ করে শুরু করবেন যখন দেখবেন চারিদিকে সবাই আপনার তোষামোদী করছে। তাতে হয় কি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবারই এই না সিস্টেম। না, মধু তো মিষ্টি, কিন্তু মাত্রাতিরিক্ত মধু পান করালে তো বমিটিং টেন্ডেন্সি আসলে এমনও হয়ে যায়। তো ওইটা একটা, যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি। হ্যাঁ, আপনার মনে আছে কিনা যে 1991 সালে যখন, ইনফ্যাক্ট তারও আগে যদি যাই স্যার, আমি 1978 সালে মায়ানমার আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে ছিলেন। উনি খুব কঠোর হস্তে সেটা দমন করেছিলেন। স্যাররা আরও ভালো জানবেন যে তোমরা যদি ফিরিয়ে না নাও তাহলে আমরা তোমাদের এখানে সৈন্য পাঠাতে বাধ্য হব। তারপর 1991 সালে যখন প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে বিএনপি সরকার দায়িত্ব নেয়, তখন কিন্তু এই পুশ ইন পুশ আউটের ঘটনাগুলো ঘটে। এবার যেটা হয়েছে আপনি দেখেন, আমি একটু সরাসরি বলি কথাগুলো, যে দীর্ঘ 16 বছর একটা সরকার একটানা শাসন করে গেছে, আওয়ামী লীগ সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী বা নেত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে কিন্তু আশ্রয় দেয়নি, তাকে আশ্রয় দেয়নি, একমাত্র ভারত ছাড়া, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তো এতে প্রমাণ হয় কি জানেন, এখন হয়তো রাষ্ট্রীয় স্বার্থে, কূটনৈতিক স্বার্থে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক যাবে আশা করি, উভয় পক্ষের স্বার্থের জন্য। বাট যখনই কোনো সুযোগ আসবে যে আওয়ামী লীগকে প্রতিস্থাপিত করা বা পুনর্স্থাপিত করার সুযোগ আসে, ভারত সেটা করবে। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হবে না, পিরিয়ড। দিস ইজ সিম্পল। আমি খুব সহজভাবে কথাটা বললাম। তো এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, হ্যাঁ এখন খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী থেকে জাতিসংঘের সভাপতি হচ্ছেন, আমাদের যারা এখন দায়িত্বে আছেন বর্তমান সরকার, স্যার যেটা বললেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তাদের কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানে জনগণ তাদের সাথে আছে, তাদের কিন্তু একটা আলাদা স্ট্রেংথ কাজ করে। শেখ হাসিনা 16 বছর এত দুর্দান্ত প্রতাপে শাসন করে যাওয়ার পরেও কেন পালিয়ে যেতে হলো? বিকজ একটা সময় জনগণ তার সাথে ছিলেন না। এটা কিন্তু পরীক্ষিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজেই আমি আশা করি আমাদের সরকার, ডেফিনেটলি আমরা কারো প্রতি হোস্টাইল না। আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু স্যার আরও ভালো বলতে পারবেন যে আমাদের কূটনৈতিক নীতিটাই ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। সেই আদর্শ, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই সরকার আগামীতে ডিল করবে আমি আশা করি। এবং ভারতে যেহেতু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, ওনার সম্পর্কে আমি আর কি বলবো, আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন। জানি না উনি যা মুখে বলেন সেটা মিন করেন কিনা মনে মনে। আমি আশা করি উনিও বুঝতে পারবেন যে ওনার মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রচণ্ড দায়বদ্ধতা বা দায়িত্ব আছে বাংলাদেশের সাথে, বিকজ আমরা বর্ডারিং, সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। তাতে কিন্তু তার লাভ হবে। আপনার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ভিসা বন্ধ করে দিল, পশ্চিমবঙ্গ কলকাতার সমস্ত ব্যবসা বাণিজ্য লাটে উঠে গিয়েছিল একদম, এরপর চিকিৎসা সহ। এক্স্যাক্টলি। সো এরপর থেকে যে উনি রিয়েলাইজ না করেন, তাহলে এটা ওনার দুর্ভাগ্য সৌভাগ্য আমি জানি না। বাট আমরা আশা করি আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করব একটা মানে হেলদি, একটা ভেরি গুড মানে কি বলে সুসম্পর্ক বজায় রাখতে। এটা প্রতিবেশী দেশের সাথে কেন, সব দেশের সাথে এই সুসম্পর্ক রাখাটা আমাদের দায়িত্ব। আমরা কোনো দলগত বা কোনো জাতির বলয়ের মধ্যে থাকতে চাই না, সবার সাথে বন্ধু। এই কথাটার সঙ্গে আমি একটু আপনি যোগ করুন। এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক, সেই স্বাধীনতার পর থেকে শুরু করে অদ্যাবধি একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না যে বাংলাদেশের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে এই ধরনের কোনো কাজ বাংলাদেশের, সেটা বর্ডারে গুলি মারাই হোক কিংবা কোনো বক্তব্য দানের মাধ্যমে বা রাজনৈতিক তৎপরতা, কিছুই না। কিন্তু এই ধরনের অনেক কিছু ওই দিক থেকে করা হচ্ছে, যার জন্যে ওই মানে সহ্য করতে করতে আমাদের দিক থেকেও কিছু কিছু লোকজন প্রতিক্রিয়া ব্যক্ত করে, স্বাভাবিক। তারা সব সময় তারা কিলাতে থাকবে, আর আমি শব্দ বলতে পারবো না, এটা তো হয় না। তো যাই হোক, এটাই এই বোধগম্য হওয়া উচিত এটা ওদের জন্যে। আমি আশা করি এই রিয়েলাইজেশনটা
আসবে ওদিকে, না হলে পরে সৎ প্রতিবেশী সুলভ বসবাস করে এটা খালি মুখেই থাকবে, অন্তরে থাকবে না। তবে এটাই প্রমাণিত হলো যে আবারও কূটনৈতিক সম্পর্ক আমাদের মজবুত, বিধায় আজকে বিশ্ব দরবারে এত বড় অর্জন আমাদের হলো। নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কূটনৈতিক সম্পর্ক। আমরা আলোচনায় আসবো। প্রিয় দর্শক, সময় হলো আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আরে। যে আলোচনা করছিলাম, আমি আরেকটি বিষয়, যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেশে, শান্তি কখনো কখনো বিনষ্ট হচ্ছে, এবং রোহিঙ্গা ইস্যুটা, আমরা আলোচনায় রোহিঙ্গা ইস্যু এসেছিল, কিন্তু আমি স্বচ্ছ ধারণা পাইনি। আমরা কি এই প্রসঙ্গে রোহিঙ্গা থেকে এই সমস্যার উত্তরণ আসার সম্ভাবনা আছে কিনা, এক কথা আমি যদি মোটা দাগে বলি? এইভাবে যদি চলতে থাকে চলছে, গত 2017 সাল থেকে শুরু করে অদ্যাবধি এইভাবে চললে অনন্তকাল এটা চলতেই থাকবে। পরিষ্কার এটা একটা গা শোয়া ব্যাপার হয়ে যাচ্ছে, গা শোয়ার ব্যাপার হয়েছে। বাংলাদেশে মনে হচ্ছে যেন যতক্ষণ পর্যন্ত কোনো ইস্যু নিয়ে রাজপথে না নামছেন, সেটা বাজারে তরিতরকারি আর ডিমের দামই হোক আর মাছের দামই হোক, অথবা অন্য যে কোনো রাজনৈতিক ইস্যু হোক, ততক্ষণ পর্যন্ত, বা শিক্ষা অঙ্গনে কোনো অসুবিধা হোক, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু গা করে না, কোনো দায়িত্ব মনে করে না। কিন্তু এই সময় না মনে করার কারণে এটা যে একসময় বিস্ফোরণ হয়ে দেখাতে পারবে, এটা তো মনে করা উচিত। রোহিঙ্গা ইস্যুটাও সেই রকম। এখন রোহিঙ্গা তেমন আমাদের গায়ে লাগছে না, এই জন্যে এখন পর্যন্ত চুরি চামারি ডাকাতি ইত্যাদি হচ্ছে। তখন আমরা হয়তো মনে করছি, যারা চট্টগ্রামের ওই অঞ্চলের অধিবাসী, আমরা মনে করছি তো হয়েই থাকে, ওরা চুরি না করলে অন্য কেউ চুরি করতো। তো এরকম গাওয়া ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের উচিত যে না, এটা এভাবে চলতে দেওয়া উচিত না, এটা সমাধানে আসা উচিত। জোরালো ভূমিকা, একটা জোরালো ভূমিকা। এবং ব্যক্তিগতভাবে মনে করি এই জোরালো ভূমিকাটার সাংঘাতিক অভাব রয়েছে। প্রথম থেকে অদ্যাবধি কোনো রকমের কোনো ইয়ে করা হচ্ছে না। যখন হঠাৎ করে এটা টাইম বোমের মতো যখন এটা ইয়ে হবে, বিস্ফোরিত হবে, তখন টনক নড়বে। এর আগে এটা কূটনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি এটা সলভ করার চেষ্টা করুন। এটা এমন কিছু ইয়ে নয়, মানে বিরাট ব্যাপার নয় যেটা হাত দেওয়া যাবে না বা ছোঁয়া যাবে না, ছুঁলে পরেই সর্বনাশ হয়ে। তাহলে কী করতে হবে? কূটনৈতিক তৎপরতা করুন। আপনার পক্ষে কারা আছে আন্তর্জাতিকভাবে এবং কারা থাকবে এভাবে, সেটা বের করার চেষ্টা করুন। তার চাইতে বড় কথা হচ্ছে মিয়ানমারের কর্তৃপক্ষ, তাদের মনোভাবটা কি? তারা কি আমাদেরকে শত্রু মনে করছে, নাকি বন্ধু মনে করছে, না কিছুই মনে করছে না? তাদের মনোভাবটা বুঝুন, বুঝে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন। বলে ভাই, তোমরা আমাদের খুব ভালো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু বন্ধু সাহেব, তাই বলে যে তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আমার বাড়িতে এসে এরকম করে আমার জন্য একটা সমস্যার সৃষ্টি, আস্তে আস্তে যেটা দানা বেঁধে উঠবে, এটা তো হতে দেওয়া উচিত না। তোমাদের তো কোনো দাবিও নাই যে না না, বাংলাদেশে আমাদের একটু জায়গা, 5 বিঘা জায়গা আমাদের পাওনা আছে, বা আমরা ওই অংশটা আমরা এককালে আমাদের, মানে আন্তর্জাতিক অঙ্গনেও এই দাবিগুলো খুব প্রখরতার সহিত উত্থাপন করা হয় না। একটা বিষয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা, অপরাধ বেড়ে যাচ্ছে, শিশু ধর্ষণ, খুন, আইনের ব্যবস্থা যথাযথভাবে ঠিক আছে, কিন্তু এই কার্যক্রমগুলো তো আস্তে আস্তে, এই যে আমরা সম্প্রতি 8 দিনে শিশু মৃত্যু, হাম তো আছেই, একটু আগে বললাম, রামিসা ধর্ষণ, খুব বেশি মানে বহির্বিশ্বে কি আমাদের একটু কেমন হচ্ছি না? আপনার বহির্বিশ্বে তো হচ্ছি, তার চেয়ে বড় কথা হলো যে এটা তো একটা সমাধান বের করতে হবে।
বাস্তবতা হলো আমরা একটা বহুমাত্রিক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি যদি বিগত ফ্যাসিস্ট সরকারের 16 বছর, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব কালচার, বিকজ একটা আপনার একটা বিশাল রক্তপাতের মাধ্যমেই তো 5ই আগস্ট এলো। আপনি খেয়াল করেন এই অপরাধ প্রবণতার পিছনে কিন্তু নিয়ন্ত্রণহীন মাদকের বিস্তার ওয়ান অফ দ্য ফ্যাক্টর। আমার দেশে একজন নির্বাচিত আইন প্রণেতা যদি মাদক ব্যবসা করেন সরাসরি ওপেনলি, আমি আরেকটু ক্লিয়ারলি বলি, যার নাম হয়ে গিয়েছিল ইয়াবা বদি, একজন সংসদ সদস্য আইন প্রণেতা, উনি মাদকের ব্যবসা করছেন, এটা সরকার জানেন, সরকার প্রধান জানেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে শুধু ইয়াবা না, বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে গেছে তরুণ সমাজের, যুব সমাজের মাঝে। পাশাপাশি হতাশাটা কি, যে আমি আপনি পাশাপাশি ঘুরছি, আমি অবৈধ পথে রাতারাতি কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছি, আপনি তাকিয়ে দেখছেন, আপনি ঘরে যাচ্ছেন, আপনি স্ত্রী সন্তানরা বলছে তোমার সাথে ঘুরছি অমুক, এত রাতারাতি টাকা পয়সা করে আভিজাত্য দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে, তখন আপনার মনে একটা হয় হতাশা দানা বাঁধবে, নাহলে আপনি অপরাধে জড়িয়ে যাবেন। ঠিক আছে, ইটস আ চেইন এফেক্ট, দারুণ, ইটস এ চেইন এফেক্ট। এই যে আপনি রামিসের কথা বললেন, এটা আমার বাড়ির কাছাকাছি ঘটনা। আমি তো মিরপুর ডিওএইচএসে থাকি, কাছেই তো একদম। মানে আমি এখন যখন মনে করেন আমি এটা নিতে পারি না, নিতে পারছি না, কিন্তু এটা হচ্ছে ঘটনা। ঠিক আছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে আমার মনে হয় রবিবারে, জুনের 7 তারিখে এটা রায় হবে, দ্রুত বিচার হবে, কঠিনতম বিচার হতে হবে 1 নম্বর। পাশাপাশি আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে, আমাদের নৈতিকতার পক্ষে, আমাদের শিক্ষা ব্যবস্থার পক্ষে, সমস্ত। এটা একটা সমষ্টিগত সমস্যা। আপনি চিন্তা করেন, যখন কমিশনার ইকরামকে মেরে ফেললো এই মাদক নিয়ে ব্যবসা কক্সবাজারে, বিশাল একটা মানে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে খবরটা। হ্যাঁ, বিবিসিতে এসছে, আল জাজিরা এসছে, কিন্তু অন্য লোকেরা যখন দেখছে আরে আমার এমপি সাহেব এই ব্যবসা করছে, আমাকে কে কি করবে, এবং এইভাবেই তো চলে এসছে। এবং একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আমি অনেকদিন পর দেশে এসে দেখলাম ঢাকা শহরে, বিশেষ করে অভিজাত এলাকাগুলোতে অনেক কফি শপ হয়েছে, ভালো, ইটস এ গুড রেভলিউশন। অনেক সীসা বার হয়েছে, কিন্তু ছেলেমেয়েদের মাঝে একটা জিনিস আমি খেয়াল করি, তরুণ প্রজন্মের প্রতি শৃঙ্খলাবোধটা নেই। আমি সবার কথা বলছি না, অনেকের মনে হচ্ছে সীসা বারে গিয়ে একটা সীসা টান দিতে বললে আই বিকাম এ গ্রেট গাই। হ্যাঁ, এবং এই জিনিস একটা ভালো রেস্টুরেন্টে বসতে পারলে, ভালো রেস্টুরেন্টে, একটা ভালো পোশাক পরলে, ঠিক আছে। সো এই যে একটা কম্পিটিশন, একটা এক ধরনের কি বল অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের মাঝে, এটা থেকে বেরিয়ে আসতে হলে প্রথমত আমাদের মাদকের প্রতিরোধ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তাহলে ইন দ্য প্রসেস আমরা, এটা ওভারনাইট হবে না। হ্যাঁ, মানুষ কিন্তু ভালো থাকে আসলে দুটো ভাবে, একটা হলো নিজের বোধ দিয়ে, তার মধ্যে ভালোত্ব হবে, ভালো তৈরি হবে, আর একটা হলো আইন দ্বারা, আইন কঠোরই। তো মানুষের বোধের অবক্ষয়টা তো একটু বেশি, সামাজিক অবক্ষয় চরমভাবে হয়েছে বিগত দিনগুলোতে। ব্যক্তি মানুষ মনে হচ্ছে আমরা কেমন যেন হয়ে গেলাম। উনি যেটা বলছিলেন যে মানে একটা অনেক একজন রাতারাতি বড় লোক হয়ে গেল, আর একজনের কম্পিটিশন দ্রুত তার মতো করে আমাকে হতে হবে। আমি একটু আমার জি অভিজ্ঞতা থেকে জি, প্রথম কথা আমি সাংঘাতিক ধন্যবাদ দিতে চাই দারুণ। আপনাকে শুনেন, প্লিজ একটা আর্টিকেল লেখেন ভাই আপনি। না যা বললেন না, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আলহামদুলিল্লাহ, একটু লেখেন। আচ্ছা, এবার আসেন এটাতে আমাদের যে বিচার ব্যবস্থা এবং যে শাস্তিগুলা পেনাল কোডের মধ্যে লেখা আছে, অন্যান্য আইনে লেখা আছে, এগুলা গত 200-250 বছর যে পুরানো আইনগুলো আর কি, এগুলা কি এই একবিংশ, এখন তো একবিংশ নাকি, একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে এখনও এগুলা পর্যালোচনা করে দেখার সময় আসে নাই? তখনকার যাদের জন্য, যে সমস্ত অপরাধের জন্য এগুলা করা হয়েছিল, তাদের হাতে ছিল ছুরি, বড় জোর একটা গাঁদা বন্দুক, এই তো, আর কমন হাতিয়ার ছিল লাঠি। এগুলো তো এখন সব উধাও হয়ে গিয়ে এখন অনেক আগায় গেছে। আচ্ছা, তাহলে আপনার আইনগুলোকেও আপনি সেভাবে করেন, এবং প্রয়োগ ব্যবস্থা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আইন আছে কিন্তু প্রয়োগটা আইন আছে, প্রয়োগ নাই। এবং এটা কেন হবে? যারা প্রয়োগকারী সংস্থা, যারা, তাদের জবাবদিহিতা কি যে একটা মান্থলি স্টেটমেন্ট? এই চাকরি করেছি তো, ওই জন্য বলছি যে এই মাসে কতটা অপরাধ হয়েছে, কতটা থানায় রিপোর্ট হয়েছে, এফআইআর কয়টা, কয়টা চার্জশিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই লেখালেখি ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দেশের কেউ জানবে না। এই রামিসার ঘটনা যেটা, আল্লাহ মাফ করুক, 2 দিন পরে আমরা ভুলে যাব। পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, একটা কথা আছে। 2 দিন পরে, কারণ শর্ট হওয়ার একটা কারণও আছে, এক ঢেউকে আসে আরেক ঢেউ এসে। এবং ভালো হয়েছে যে রামি স্যার বাবার সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হওয়াটাও একটা দৃষ্টান্ত প্রত্যেকের মনে। তার উপস্থিতি তো শুধু রামি স্যার বাড়িতে না, সারা দেশের অসংখ্য রামি স্যারদের বাড়িতেই তার, মানে এটাও একটা আইন প্রয়োগের ক্ষেত্রে একটা কয়জনের যাওয়া। বাড়িতে যাবেন? এক। আর শুধু প্রধানমন্ত্রীকে যেতে হবে কেন? আমরা কি জন্য আমরা আছি? কি জন্য আছি? তবে আমরা ওটা যারা একটা বেতন দৃষ্টান্ত। খাই, আমরা কি জন্য আছি? আমরা একদম আলোচনার শেষ সময়ে চলে এসেছি। যদি আপনি বলতেন একদম শেষে যে আমাদের আজকের যে মানে আমরা বিজয় হলাম জাতিসংঘের সাধারণ পরিষদের, বিজয়টাকে যদি মোটা দাগে একটু অল্প সময়ে বলতেন, আগামীর বার্তা। দেখুন, একটা কথা আছে, মানুষ তার আশার সমান বড়। আমার যতটুকু আশা ততটুকুই আমার বেঁচে থাকা। আমি আশাবাদী মানুষ, আরও অনেক আশাবাদী মানুষ, প্রবীণ মানুষ। আমি নিশ্চিত যে বর্তমান সরকার তো মাত্র 100 দিন হলো, ইটস টু আর্লি টু কমেন্ট, ওনাদেরকে একটু সুযোগ সময় দিতে হবে। আমরা আশাবাদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং বিশ্ব দরবারে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, সব কিছু মিলিয়ে আমরা একটা আগামী সুন্দর দিনের অপেক্ষায় আছি। সেই অপেক্ষা, সেই প্রত্যাশাটা যেন আমরা ধারণ করে রাখতে পারি, আমাদের যেন আশা হতো না হতে হয়। স্যার আপনি যদি আমি হ্যাঁ জাস্ট একটা জিনিস বলি। আমি তখন 1956 ইংরেজির কথা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, যদি আমার বাড়ি কুমিল্লা না, আমি ওখানে হোস্টেলে থেকে পড়ে, যাই হোক, ওখানে ছাত্র ছিলাম। তখন আপনাদের স্মরণ আছে কিনা, তখন ওই চাউলের চোরা কারবারি ইত্যাদি সাংঘাতিক আরম্ভ হয়েছিল। তখনকার সরকার, আবু হোসেন সরকার বলে একজন ভদ্রলোক রংপুরের, উনি মুখ্যমন্ত্রী ছিলেন। উনার সময় সেই আইনটা ছিল কি, ধরতে হবে চোরা কালারকে এবং ধরে পাবলিকলি, নাও দিস ইজ পাবলিকলি, আমার এখনো মনে আছে, বিচার করতে। কুমিল্লা টাউন হলের বারান্দার মধ্যে এই ধরনের স্ট্যান্ডের মধ্যে, ব্ল্যাকবোর্ডের স্ট্যান্ড যেরকম, সেরকম স্ট্যান্ডের মধ্যে অপরাধীকে দাঁড় করাইয়া তার শুধু পরনে শুধু একটা জাইঙ্গা বা আন্ডারওয়্যার, তারপরে যে দান্ডা দিল। আর শহরের যে হাজার হাজার লোকজন সব, আমি একজন ছাত্র, আমার রুমমেটরা ইত্যাদি, আমরা হা করে দেখলাম, কেউ খুশি, কেউ আবার এটা ঘৃণা করলো ইত্যাদি। এই পাবলিকলি এই সমস্ত যে আইন প্রয়োগ হচ্ছে, দেখো দিস ইজ আইন। আমি আর পেনাল কোড সারা জীবন নিয়ে ছিলেন, আপনি একসময় ডিসি ছিলেন ঢাকার, অর্থাৎ কয়েকবারই তো ডিসি ছিলাম, জিয়াউর রহমানের সময়। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি অর্জন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছি, গণতন্ত্র উত্তরণের একটি বিজয়। আমরা চাই ছোট্ট এই ভূখণ্ডের, ছোট্ট বাংলাদেশের একটি নেতৃত্ব আন্তর্জাতিক মণ্ডলে সমাদৃত হয়েছি, আমরা আলোকিত হয়েছি। আমরা বিশ্বাস করি এমনই দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাবে, আমরাও একদিন বিশ্ব দরবারে এমন অবদান রাখবো, এই প্রত্যাশা রেখে স্পাহানী মির্জাপুর 0 আওয়ার আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন ঠিক একই সময়ে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।